হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। প্রথমে বলেছে সালমান ট্রেডার্সের 31 ডিসেম্বর 2023 তারিখে রেওয়ামের নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য 18,000 টাকা, ক্রয় 60,000 টাকা, বিক্রয় 70,000 টাকা, মজুরি 8,000 টাকা, প্রাপ্য হিসাব 48,000 টাকা, প্রদেয় হিসাব 25,000 টাকা, মণিহারি খরচ 7,000 টাকা, সাধারণ খরচ 8,000 টাকা, উত্তোলন 30,000 টাকা, মূলধন 1,60,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, ব্যাংক জমা 5,000 টাকা, 5% ঋণ 30 তারিখ এপ্রিল মাস 2023 20,000 টাকা, ভাড়া 4/3 অংশ 21,000 টাকা, নগদ 20,000 টাকা। সমন্বয়তে কি বলেছে বা তথ্যাবলিতে দেখো: সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 3500 টাকা, অলিখিত বিক্রয় 10,000 টাকা, ব্যবসার প্রয়োজনে নগদ 40,000 টাকা মূলধন হিসেবে আনলেন। এবার আমাদের প্রশ্নটা পড়ি। ক নাম্বার প্রশ্ন, ঋণের সুদ নির্ণয় করো। তাহলে ঋণের সুদ নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব 1 নং প্রশ্নের সমাধান। ক নাম্বার, ঋণের সুদ নির্ণয় শিরোনামটি দিব, এরপর আমরা আমাদের সাধারণ ছক টানবো, বিবরণ, দুইটা টাকার ঘর টানবো, এরপর লিখবো ঋণের সুদ। তো আমাদের রেওয়া মিলে ঋণের সুদ ছিল 20,000 টাকা, তো 20,000 টাকার 5% লিখবো। এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু ঋণের সুদ 30, আমাদের ঋণটা নিয়েছি এপ্রিল মাসের 30 তারিখে। তাহলে আমরা সুদ কয় মাসের ধরবো? আমরা জানি আমাদের আর্থিক অবস্থার বিবরণী 1 বছর অর্থাৎ 12 মাসের জন্য প্রস্তুত করি। তাহলে আমরা যদি এপ্রিল মাসের 30 তারিখে যদি আমরা 5% ঋণ নিয়ে থাকি, তাহলে আমাদের সুদ গণনা হবে কখন থেকে? মে মাস থেকে। তাহলে আমরা যদি মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি বা হিসাব করি, তাহলে কত মাস হয় দেখি। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে দেখতে পারতেছো আমাদের কত মাস হচ্ছে? 8 মাস হচ্ছে। তাহলে এই জন্য আমরা কি করব? 8 মাসের সুদ ধরবো। এই জন্য 20,000-এর সাথে 5% গুণ করব, তারপর হচ্ছে 8 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। 8 দিয়ে কেন গুণ করব? কারণ আমাদের হিসাবকাল মে মাস থেকে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হয়েছে। তাহলে আমাদের মে থেকে ডিসেম্বর পর্যন্ত 8 মাস হয়। তাহলে আমরা যদি হচ্ছে 8 দিয়ে গুণ করি, 12 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত টাকা আসে? 666 টাকা। তাহলে আমাদের ঋণের সুদ কত টাকা দাঁড়াচ্ছে? 666 টাকা। আমাদের ক নাম্বার শেষ। এবার আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে বলেছে মোট মুনাফা 17,500 টাকা ধরে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তো চলো এটা সমাধান করি। প্রথমে আমাদের বিশদায় বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমরা খ নাম্বার লিখবো প্রতিষ্ঠানের নাম সালমান ট্রেডার্স, বিশদায় বিবরণী। তারপর আমরা লিখবো 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা আমাদের বক্সটা টানবো, বিবরণের বক্স। তারপর 3টা ঘরে টাকা টানবো। সর্বপ্রথম বিবরণ বক্সে লিখবো মোট লাভ, যেটা আমাদের প্রশ্নের প্রদত্ত ছিল। খ নাম্বারে দেখো লিখে দিচ্ছে যে মোট মুনাফা 17,500 টাকা। তাহলে আমরা মোট লাভ কত আছে প্রশ্নে দেওয়া আছে? 17,500 টাকা। এরপর আমরা শিরোনাম দিব বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমরা আমাদের রেওয়া মিল থেকে নিয়ে আসব। রেওয়া মিলে তাহলে আমাদের মণিহারি খরচ ছিল 7,000 টাকা, তাহলে আমরা মণিহারি খরচ 7,000 টাকা লিখলাম। সাধারণ খরচ ছিল 8,000 টাকা, তাহলে সাধারণ খরচ 8,000 টাকা লিখলাম। এরপর দেখো আমাদের ভাড়া ছিল 21,000 টাকা। এখন এখানে ভাড়াতে লিখে দেওয়া আছে 3/4 অংশ। তার মানে আমাদের ভাড়া হচ্ছে সম্পূর্ণ 4 অংশ, তার মধ্যে 3 অংশ দেওয়া হয়েছে, 1 অংশ দেওয়া হয়নি। তো যে 1 অংশটা দেওয়া হয়নি সেটা হচ্ছে আমার বকেয়া। তাহলে আমাদের বকেয়াটা বের করতে হবে। এখন আমাদের রেওয়া মিলে যে ভাড়া যে 21,000 টাকা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 3 অংশ। 3 অংশের টাকা হচ্ছে 21,000 টাকা। তো সেক্ষেত্রে আমরা ভাড়া লিখলাম, 3 অংশের টাকা কত ছিল? 21,000। আরো 1 অংশ বের করব। তো এর জন্য তারপরে লিখবো যোগ বকেয়া, 21,000-এর সাথে 1 গুণ করব, 3 ভাগ করব। তাহলে আমাদের আরো 1 অংশ পেয়ে গেলাম, 7,000 টাকা। তাহলে 21,000-এর সাথে 7,000 টাকা যোগ করলে কত টাকা হয়? 28,000 টাকা। এই 28,000 টাকা হচ্ছে সম্পূর্ণ 4 অংশ ভাড়ার। এরপরে দেখো আমাদের সমন্বয়তে বলে দিচ্ছিল বিনামূল্যে পণ্য বিতরণ 3500 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা হচ্ছে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো এই জন্য আমরা কি করবো, যেহেতু বিজ্ঞাপন একটা খরচ, সেক্ষেত্রে বিজ্ঞাপন লিখে ব্র্যাকেটে পণ্য বিতরণ লিখবো। এরপর হচ্ছে আমাদের সমন্বয়তে 3500 টাকা লিখে দেওয়া ছিল, সেটা আমরা লিখে দিব। এরপর যেহেতু আমাদের আর কোনো খরচ নাই, সেজন্য এখন আমরা করব কি, আমাদের পরিচালন ব্যয়গুলো যোগ করব। আমাদের পরিচালন ব্যয় যোগ করলে কত টাকা আসে? 46,500 টাকা। আমাদের মোট লাভ ছিল 17,500 টাকা, আর আমার পরিচালন ব্যয় এসেছে 46,500 টাকা।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তাহলে আমাদের কি হবে? পরিচালন ক্ষতি হবে। পরিচালন ক্ষতি হবে না? ক্ষতি হয়ে যাবে। তা আমরা এর জন্য লিখবো পরিচালন ক্ষতি 29,000 টাকা। এরপর আমরা লিখবো হচ্ছে বাদ অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়তে ঋণের সুদ। আমরা কিন্তু ক নম্বরে ঋণের সুদ কিন্তু দেখো বের করেছিলাম। তো ঋণের সুদ কত টাকা আসছিল? 666 টাকা। তো ঋণের সুদ লিখে ক হতে প্রাপ্ত লিখবো, এরপর হচ্ছে আমরা 666 টাকা পেয়েছি সেটা নিয়ে আসবো। তাহলে আমাদের পরিচালন ক্ষতি ছিল 29,000 টাকা, আবার নতুন করে হচ্ছে আমাদের ব্যয় হয়েছে 666 টাকা। তো দুটো যোগ করলে কত টাকা হয়? 29,666 টাকা হয়। তো এটা হচ্ছে আমাদের জন্য নিট ক্ষতি। তাহলে তাহলে সালমান ট্রেডার্স প্রতিষ্ঠানের নিট ক্ষতি হচ্ছে 29,666 টাকা। এবার আমাদের খ নাম্বার শেষ। গ নাম্বার প্রশ্নতে বলছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো বলতে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলেছে। তো চলো আমরা দেখে নিই। প্রথমে গ নাম্বার লিখলাম, সালমান ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম লিখলাম, এরপর আর্থিক অবস্থার বিবরণী শিরোনাম দিয়ে ব্র্যাকেটে আংশিক লিখলাম। এরপর আমরা আমাদের তারিখটা দিব 31 ডিসেম্বর 2023 সাল। এরপর আমরা আমাদের বক্সটা টানবো বা ছকটা টানবো, বিবরণ টাকা টাকা টাকা। বিবরণ লিখে 3টা টাকার ঘর টানলাম। বিবরণে আমরা আমাদের প্রথম শিরোনামটি দিলাম সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে প্রথমে আমাদের বের করব চলতি সম্পদ। তো চলতি সম্পদ দেখো আমাদের রেওয়া মিলে কত টাকা দেওয়া ছিল? 20,000 টাকা। তো নগদ 20,000 টাকা লিখলাম। এরপর দেখো আমাদের সমন্বয়তে বলে দিয়েছিল ব্যবসার প্রয়োজনে নগদ 40,000 টাকা মূলধন হিসাবে আনলে। তো ব্যবসার প্রয়োজনে যদি আমি নগদ 40,000 টাকা নিয়ে আসি তাহলে আমার নগদ টাকা আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? যোগ অতিরিক্ত মূলধন 40,000 টাকা, তাহলে আমাদের মোট কত আসে? 60,000 টাকা। এরপর দেখো আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল প্রাপ্য হিসাব 48,000 টাকা। তো আমরা রেওয়া মিল থেকে প্রাপ্য হিসাব 48,000 টাকা নিয়ে আসলাম। সমন্বয়তে দেখো লিখে দেওয়া ছিল অলিখিত বিক্রয় 10,000 টাকা। অলিখিত বিক্রয় মানে হচ্ছে ধারে বিক্রয়। ধারে বিক্রয় করলে যাবেরা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় যেহেতু একই কথা, এবং ধারে বিক্রয়ের ফলে আমার হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা কি করবো? প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ করব। তো লিখবো যোগ অলিখিত বিক্রয় 10,000, তাহলে আমাদের কত আসে? 58,000 টাকা। এরপর আমরা আমাদের রেওয়া মিল থেকে ব্যাংক জমা 5,000 টাকা নিয়ে আসলাম। তারপর দেখো সমন্বয়তে দেখা ছিল সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, সেটাও নিয়ে আসলাম। তাহলে আমরা আমাদের মোট চলতি সম্পদ যদি এখন যোগ করি তাহলে কত টাকা আসে? 1,43,000 টাকা আসে। এরপর আমরা হচ্ছে স্থায়ী সম্পদ বের করব। স্থায়ী সম্পদের শিরোনাম দিয়ে দেখো আমাদের স্থায়ী সম্পদ দের রেওয়া মিলে দেওয়া ছিল 50,000 টাকা। এই আসবাবপত্র 50,000 টাকা লিখলাম। তাহলে আমাদের মোট চলতি সম্পদ বের হয়েছে 1,43,000 টাকা। স্থায়ী সম্পদ হচ্ছে 50,000 টাকা। তাহলে দুটো টাকা যদি আমরা যোগ করি তাহলে কত টাকা আছে? 1,93,000 টাকা আমাদের মোট সম্পদ। তাহলে সালমান ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 1,93,000 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভিডিও আরো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটি প্রেস করে আমাদের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।